মাঝে মাঝে কিছু পত্রপত্রিকায় এমন সব নিউজ দেখি অনলাইন মিডিয়াতে, প্রতিষ্ঠিত মিডিয়াতে, যেগুলো একটা সরকারকে এভাবে কথা বলার দরকার নেই। সরকার এটা এক্সপেক্টও করে না। তখন সরকারও হননি, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী দেশে এসছেন। এয়ারপোর্টে নামা থেকে তখন বেগম খালেদা যে বেঁচে ছিলেন তাকে দেখতে যাওয়া পর্যন্ত প্রতিষ্ঠিত অনেকগুলো পত্রিকা যেভাবে নিউজ করেছে, এটা কি আপনি মনে করেন যে কোনোভাবে তখনকার, উনি তো আর তখন প্রধানমন্ত্রী নেই, তারেক রহমান বা তার হয়ে কেউ বলে দিয়েছে ডু দিস? সো মিডিয়ার ক্ষেত্রে আমি আবারও বলছি, মিডিয়াকেও শক্ত হতে আমি চাই। আমি এই জায়গাটা টেবিলের এপাশে এসে আমি এটা চাইছি না মিডিয়া সরকারের শুধু স্তুতি করে যেতে হবে। মিডিয়াও স্ট্রং হবে, মিডিয়া সরকারের যৌক্তিক সমালোচনা করবে। বিরোধিতা করার ক্ষেত্রে দেখা যায় যে একরকম বিরোধিতা আছে যে স্বভাবসুলভ বিরোধিতা, মানে সরকার কিছু একটা বলা, কিছু একটা করা মানে সেটার বিরুদ্ধে যেতে হবে। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার এই জগতে বিরোধিতা না করলে যেন বিষয়টা হচ্ছে না, মানে এই টেন্ডেন্সিটা আসলে কিভাবে দেখেন? মানে ঠিক আছে, মুক্ত মত, মুক্ত পথের চর্চার জন্য এই সমালোচনাগুলো জরুরি, কিন্তু বিরোধিতা আসলে কোন এক্সটেন্টে কতটুকু করা যাচ্ছে, আসলেই এইটার যৌক্তিক সমালোচনা হচ্ছে কিনা, টোটাল সিনারিওটা মাথায় রেখে বলা হচ্ছে কিনা কোনো পদক্ষেপের, মানে সরকারের সম্প্রতি কিছু পদক্ষেপে এরকম কিছু বিরোধিতাও অনেকে বলেছেন। এই প্রবণতাটা আপনি কিভাবে দেখেন মানে আমি আপনার প্রথম দুটো আপনি কয়েকটা জিনিস অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন, কতটুকু কোন এক্সটেন্টে করবে, কিন্তু একটা জিনিস আমি পিক করছি, যৌক্তিক হলো কিনা। আমি চাই সরকারের প্রত্যেকটা যৌক্তিক সমালোচনা সোশ্যাল মিডিয়াতে এবং মেইনস্ট্রিম মিডিয়াতে হোক। এটা আমার ব্যক্তিগত চাওয়া। আমি এখন সরকারের অংশ হয়েও কথাটা বলছি। আমরা একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার গণতান্ত্রিক সরকার। এই সরকার যদি গণতান্ত্রিক সরকার হয়ে থাকে, সে চাইবে তার সমালোচনাগুলো আসুক, সেখান থেকে সে তাকে ঠিক করে নিতে পারে। এই কারণেই ডেমোক্রেসির ক্ষেত্রে, একটা ডেমোক্রেটিক স্টেটের ক্ষেত্রে মিডিয়াকে ফোর্থ স্টেট বলে। সুতরাং এটা হোক। যেটা জরুরি সেটা হচ্ছে, এখন আমাদের দেশে কতগুলো মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন হচ্ছে। আপনি ভেস্টেড ইন্টারেস্টে দুটো কাজ করেন। একটা হচ্ছে কারো দেয়া বক্তব্য থেকে কোনো একটা বাক্য পিক করেন। আচ্ছা, আমি একদম ব্যাখ্যা দিই। আমাদের যোগাযোগ, সড়ক, রেল এবং নৌপরিবহন মন্ত্রী জনাব রবিউল ইসলাম রবি একটা বক্তব্য নিয়ে শুরুতেই খুব ঝামেলা হয়েছিল, সড়কে চাঁদাবাজি, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। আচ্ছা, উনি যেটা বলেছিলেন আমি একটু খেয়াল করি, সমঝোতার ভিত্তিতে টাকা, এটা চাঁদা না, উনি এটা বলেছেন। যখন আপনার বিভিন্ন সংগঠনের নামে নেওয়া হয়, এটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয়, ঠিক আছে। এটা উনি এরপর কিন্তু যোগ করেছেন, আমরা অনেকে খেয়াল করিনি এটা, উনি যোগ করেছেন এই যে টাকা নেওয়া হচ্ছে সংগঠনের নামে, সেটা তাদের কল্যাণে ব্যয় হয় কিনা, মানে শ্রমিক কল্যাণ, সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা তারা খতিয়ে দেখবেন। আমরা খেয়াল করছি ব্যাপারটা। মূল সমস্যাটা কোন জায়গায় ছিল? মূল সমস্যাটা ছিল যে এই সমিতির নামে নেওয়া হয়, তাদের কল্যাণের কথায় নেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের বিপদে এখান থেকে পায় না। সে আহত হলো, সে মারা গেল, এই কথাটা তো জনাব রবি, আমাদের মন্ত্রী, উনি অ্যাগ্রি করেছেন এবং সেটি তলিয়েও দেখবেন বলছেন, কিন্তু খেয়াল করে ওই অংশটা বাদ গেল। ফলে যখন খণ্ডিতভাবে আপনি একটা বাক্য নেন, আমরা অনেক ইদানিং ফটোকার্ডই দেখি, সেটা দেখে আমরা আলটিমেটলি বিচার করে ফেলি। সো এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আদৌ কেউ কিছু বলেননি, আমরা এরকম কথা জাস্ট একটা ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিচ্ছি, আমরা অনেকে বিশ্বাস করি। আবার কখনো কখনো আরেকটা প্রবণতা আছে, ধরুন আপনার চ্যানেলের যে লোগো আছে, ওর ভেতরে অন্য একটা কিছু লিখছে, কিন্তু দূর থেকে দেখতে এটা চ্যানেল 24 এর লোগো মনে হয়, তার মধ্যেও কিছু মিথ্যে কথা। এটা আসলে একরকম বৈশ্বিক সমস্যাও হয়ে দাঁড়িয়েছে। বিবিসি, সিএনএন এর ফটোকার্ড একইভাবে ব্যবহার করে ফেক এবং মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, বাংলাদেশও এর শিকার। সো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক শুধু না, আমি মনে করি এই সরকার এই ব্যাপারে কঠোরও হবে। কালো আইন রেখে সরকারের সমালোচনা কতটুকু করা যাবে এবং কতটুকু নির্ভয়ে করা যাবে সেটি প্রশ্ন সাপেক্ষ। অনেকে এই প্রশ্নটি তোলেন। সেই আইনগুলির ব্যাপারে আসলে বিএনপির সরকার কি ভাবছে? সামগ্রিক মূল্যায়ন, মানে এই সরকার অবশ্যই যে কোনো আইন, বিশেষ করে যে আইনগুলো নিয়ে আমরা দীর্ঘদিন আমরাও অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, যেগুলোর অপব্যবহার হয়েছে, বা আমরা এভাবে বলি আইনগুলো এমন ছিল ওটা অপব্যবহারের জন্যই পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন ছিল, তখন ওর মধ্যে যেভাবে অপরাধের সংজ্ঞায়ন করা হয়েছে অস্পষ্টভাবে, আরবিট্রারিলি, সেটা দিয়ে যে কাউকে যে কোনো
অপরাধী হিসাবে তাকে সাব্যস্ত করা যায় এবং সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া যায়। সো নিশ্চিতভাবে আমরা এই কাজগুলো করব। তবে মত প্রকাশ সম্পর্কে আমি একটা কথা আপনাকে বলতে চাই। আপনি সামাজিক মাধ্যমে যদি যান, প্রচুর মন্ত্রী তো আছেনই, প্রধানমন্ত্রী সম্পর্কেও অত্যন্ত কঠোর মন্তব্য শুধু না, ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, এগুলো কিন্তু চলছে এখন পর্যন্ত। আপনি দু একটা ঘটনার কথা বলেছেন, আমরা আসলে চাইবো না এরকম কোনো কিছু ঘটুক, এবং সেটাও কতটুকু কি ঘটেছে সেটা তলিয়ে দেখার প্রয়োজন আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মত প্রকাশের জায়গাগুলো থাকা দরকার। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী হননি, 5 আগস্ট পরবর্তী সময়ে ওনাকে অত্যন্ত বিদ্রুপাত্মক একটা কার্টুন আঁকা হয়েছিল 5 আগস্টের পর, তিনি নিজে সেটা শেয়ার করেছেন। ইট ওয়াজ এ মেসেজ যে আসলে উনি এটার প্রতি অনেক টলারেন্ট থাকবেন। সত্যিই আমি নিজে সামাজিক মাধ্যমে দেখার চেষ্টা করেছি। শুধু মেসেজ না, আমার মনে হয় যে সেই কার্টুনটা শেয়ার করা একটি অন্যরকমই মেসেজ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন বিরোধী দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন, এটি অনেকে সেই কার্টুনটা শেয়ার করার মধ্য দিয়ে আসলে অনেকের কাছে সেটি পরিষ্কার। একদম আমি এখন পর্যন্ত মনে করি যে মানে সোফার মত প্রকাশের ক্ষেত্রে সমস্যা হয়নি। আমি আবার উল্টো কথা আমি আপনাকে একটু বলতে চাই, এটা একটু ইম্পর্টেন্টও। দীর্ঘদিন যখন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থায় থাকি, আমি যেমন আমলাদের কথা বললাম, মিডিয়ারও কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন হয়েছে। মিডিয়াও সাংবাদিকতা বলতে যা বুঝতো আগে, সে কি মানে ওই সময় সাংবাদিকতা কি ছিল, অনেক ক্ষেত্রেই আমরা যদি সেই বিদ্রুপ করতাম প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনগুলো ছিল, এখন সাংবাদিকদেরকেও মিডিয়াকেও আসলে তার ওই জায়গাটা রিয়ালাইন করতে হবে। একটা গণতান্ত্রিক সরকারের সময় তার কাজ হচ্ছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, যৌক্তিকভাবে চ্যালেঞ্জ করা, কিন্তু সেই জায়গাটা থেকে তাকে ফিরে আসতে হবে। মাঝে মাঝে কিছু পত্রপত্রিকায় এমন সব নিউজ দেখি অনলাইন মিডিয়াতে, প্রতিষ্ঠিত মিডিয়াতে, যেগুলো একটা সরকারকে এভাবে কথা বলার দরকার নেই, সরকার এটা এক্সপেক্টও করে না। তখন সরকারও হননি, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী দেশে এসছেন, এয়ারপোর্টে নামা থেকে তখন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, তাকে দেখতে যাওয়া পর্যন্ত প্রতিষ্ঠিত অনেকগুলো পত্রিকা যেভাবে নিউজ করেছে, এটা কি আপনি মনে করেন যে কোনোভাবে তখনকার, উনি তো আর তখন প্রধানমন্ত্রী নেই, তারেক রহমান বা তার হয়ে কেউ বলে দিয়েছে ডু দিস? সো মিডিয়ার ক্ষেত্রে আমি আবারও বলছি, মিডিয়াকেও শক্ত হতে আমি চাই। আমি এই জায়গাটা টেবিলের এপাশে এসে আমি এটা চাইছি না মিডিয়া সরকারের শুধু স্তুতি করে যেতে হবে। মিডিয়াও স্ট্রং হবে, মিডিয়া সরকারের যৌক্তিক সমালোচনা করবে, সেই প্ল্যাটফর্মটা তার আলোচনায় শুধু না, যেমন আলোচনায় কিন্তু এটা সেই সময়ও ছিল, আমি এটা বলতে পারব। কিন্তু গণমাধ্যমগুলোতে একরকম 17 বছর কর্তৃত্ববাদী একটা শাসনের অধীনে থাকার ফলে যে প্রবণতা মানসিকতা তৈরি হয়েছে, এটি ওভারনাইট কাটিয়ে উঠবে সেটি আশা করা সম্ভবত ভুল। একরকম কলোনিয়াল হ্যাংওভারের মতো, একদম একেবারে অটোক্রেটিং হ্যাংওভারের মধ্যে হয়তো অনেক গণমাধ্যম। তারপর আমি আমি সুযোগ যেহেতু পেয়েছি, আপনাদেরকে আমি এনকারেজ করছি, মানে আমি টেবিলের কোন পাশে আছি সেটা আমি নাগরিক হিসাবে বলছি, আপনারা যৌক্তিকভাবে, মানে মিডিয়ার কাজ গণতন্ত্রে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, ক্ষমতাকে চ্যালেঞ্জের উপরে রাখতে হয়। এটি তো একরকম ধ্রুব সত্য ক্ষমতাকে এই চ্যালেঞ্জের মধ্যে, যৌক্তিক চ্যালেঞ্জের মধ্যে রাখলেই ক্ষমতা মানুষের জন্য কল্যাণকামী হয়ে ওঠে। এবং মজার ব্যাপার, ওটা তখন যিনি ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী ক্ষমতা শব্দটা পছন্দ করেন না, তিনি দায়িত্বে আছেন বলছেন, তার জন্যও মঙ্গল হয়। আপনি অ্যাপারেন্টলি ক্ষমতার অপব্যবহারের পথে যদি যেতে থাকেন, আপনি হয়তো বুঝতে পারছিলেন না, এটা আপনার হয়তো বিপদ ডেকে আনবে। কিন্তু যখনই এই চাপ তৈরি হবে, চাপে যদি সেখান থেকে সে ফিরে আসে, দিনের শেষে যিনি দায়িত্বে আছেন তারই লাভ হয়।